গুড মর্নিং, ওয়েলকাম টু স্টাডি ইন বাংলা। দেখো আজকে 1 জুলাই 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কি আছে চলো দেখে নিই। দেখো প্রতিটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, এক একটা প্রশ্ন পয়েন্টগুলো খুব সুন্দরভাবে দেখো এবং বোঝার চেষ্টা করো। তোমরা এগুলো নোট করবে এবং খাতায় লিখে রাখবে, পরবর্তীকালে তোমাদের সুবিধা হবে। দেখো প্রথম প্রশ্ন যেটা আছে, কেন্দ্রীয় হোম মিনিস্টার অমিত শাহ জাতীয় হলুদ বোর্ড ন্যাশনাল টার্মারিক বোর্ড এর উদ্বোধন করলেন। এটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে নিজামাবাদ, তেলেঙ্গানায় অবস্থিত। দেখো তোমরা একটু জেনে রাখো যে ভারতবর্ষের তেলেঙ্গানায় সবথেকে বেশি হলুদ উৎপাদন হয়, ঠিক আছে? তো যাক পরের এই সম্পর্কে একটু দেখি। বলছে এর উদ্দেশ্য, এই হলুদ বোর্ডটা স্থাপন করার উদ্দেশ্য কি? বলছে 2023 সাল পর্যন্ত ভারত 1 বিলিয়ন টাকার মার্কিন ডলারের হলুদ এক্সপোর্ট করবে। এই এক্সপোর্টের লক্ষ্যে এই বোর্ডটা স্থাপন করা হয়েছে। কেন্দ্রীয় সরকার হলুদ উৎপাদন এবং এর কোয়ালিটি মানে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই উন্নতির জন্য 200 কোটি টাকা নির্ধারণ করেছে এবং এর জন্য একটা রিসার্চ সেন্টার তৈরি করা হবে। এই হলুদ বোর্ডের রিসার্চ সেন্টারে হলুদের কোয়ালিটি এবং কোয়ান্টিটির উন্নতির জন্য কাজ করা হবে। এটা দেখো এখানে একটুখানি কারেকশন আছে, এটা হচ্ছে জানুয়ারি হবে, হ্যাঁ এটা হচ্ছে জানুয়ারি। তো একটুখানি তোমরা কারেকশন করো যে এটা প্রতিষ্ঠা হয়, প্রথম প্রতিষ্ঠার ঘোষণা করা হয় 2023 সালে। 2023 সালে স্থাপন হয় হচ্ছে 14 জানুয়ারি 2025 সালে। এবং এই যে উদ্বোধনটা হলো, এই উদ্বোধন করলেন হচ্ছে 29 জুন 2025। তো এইটুকু একটু কারেকশন আছে, তোমরা একটু দেখে নেবে। প্রতিষ্ঠার কথা বলা হয়েছে 2023 সালে, স্থাপন হয়েছে 14 জানুয়ারি 2025 সালে এবং উদ্বোধন হলো 23 জুন 2025 সালে, ঠিক আছে? তো এটা গেল। এবার দেখো বর্তমানে এর চেয়ারম্যান কে হয়েছে? পাল্লে গঙ্গা রেড্ডি এর চেয়ারম্যান হয়েছে এবং দ্য মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর অধীনে এই বোর্ডটা কাজ করবে। তো চলো পরের প্রশ্ন। বলছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস, তোমরা সবাই জানো এর নামটা। এর নতুন প্রধান কে নিযুক্ত হলেন? চিফ কে নিযুক্ত হয়েছেন কেন? পরাগ জৈন নিযুক্ত হয়েছে। দেখো রবি সিনহা এর আগে চেয়ারপারসন ছিলেন, প্রধান ছিলেন। তার স্থলে অভিষিক্ত হবে 1 জুলাইয়ে কে আইপিএস পরাগ জৈন। এর আগে রবি সিনহা ছিল, আজকে থেকে পরাগ জৈন চার্জ গ্রহণ করবে। পরাগ জৈন এর আগে রয়ের এভিয়েশন রিসার্চ সেন্টার এ নিযুক্ত ছিলেন। এবং এবার দেখো সম্পর্কে একটু দেখে না। বলছে 1968 সালে রয়ের স্থাপন হয়। এর সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত এবং প্রথম যে প্রধানমন্ত্রী, না এটা প্রথম যে চিফ ছিলেন তার নাম হচ্ছে রামেশ্বর নাথ কাউ, RN কাউ বলে খুব প্রসিদ্ধ। এবং চলো পরের প্রশ্ন দেখি। সম্প্রতি চর্চায় থাকা কারিয়াচিল্লি দ্বীপ কোথায় অবস্থিত? কারিয়াচিল্লি দ্বীপ এটা কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। দেখো এই সম্পর্কে আমরা জানি। বলছে তামিলনাড়ু সরকার রেস্টোরেশনের জন্য কাজ করছে। কি রেস্টোরেশনে? দ্বীপ রেস্টোরেশনে। এই যে সমুদ্র দ্বীপগুলো আছে তামিলনাড়ুর পার্শ্ববর্তী যে সমস্ত দ্বীপ আছে, দেখো বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে সমুদ্রের জলস্তর বেড়ে যাচ্ছে, যার ফলে কিছু কিছু দ্বীপ জলের নিচে নিমজ্জিত হয়ে যাচ্ছে। সেই সব দ্বীপগুলো মানে অবলুপ্ত হওয়ার জায়গায় এসে গেছে। সেই সব দ্বীপগুলোকে রেস্টোরেশন করার জন্য এই তামিলনাড়ু সরকার কাজ করছে। এই উদ্দেশ্যে 50 কোটি টাকা একটা বাজেট করা হয়েছে তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে। তামিলনাড়ু সরকারকে ওয়ার্ল্ড ব্যাংক সাহায্য করছে। গলফ অফ মান্নারে এটি অবস্থিত। এটি বলতে এই কারিয়াচেল্লি দ্বীপটি, ঠিক আছে, গলফ অফ মান্নারে অবস্থিত। তামিলনাড়ু সাস্টেনেবল হ্যারেসিং ওশান রিসোর্স
ইনিশিয়েটিভ প্রোগ্রামের মাধ্যমে এই কাজগুলো হচ্ছে, যা তামিলনাড়ু সরকার এবং ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারা পরিচালিত হচ্ছে। এটি শুরু হয়েছে 2024 সালে। এটির বাজেট হচ্ছে 1675 কোটি টাকা 5 বছরের জন্য। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সমুদ্রের দ্বীপগুলোকে রক্ষা করা, সমুদ্রের দূষণ কমানো এবং সমুদ্রের বায়োডাইভার্সিটি রক্ষা করা। এটা হচ্ছে এর উদ্দেশ্য। পরের প্রশ্ন দেখো, এই যে ভারতের প্রথম ওভারপাস ওয়াইল্ড লাইফ করিডোর কোন এক্সপ্রেসওয়েতে বানানো হয়েছে? দেখো, এটা হচ্ছে এক্সপ্রেসওয়ে, এটা হচ্ছে দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে। দেখো, বিষয়টা হচ্ছে আমরা জানি বনের ভেতর থেকে বিভিন্ন সময় আমরা খবরে পাই যে রেলের ধাক্কায় বা এমনি ন্যাশনাল হাইওয়েগুলোতে প্রাণীরা, বন্যজীব পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় প্রচুর পরিমাণে মারা যায়। এবার দেখো, বলছে এমন একটা পথ বা করিডোর তৈরি করা হয়েছে যার যেটি সড়কের উপর থেকে একটা বড় করিডোর তৈরি করা হবে, যেখান থেকে বন্য প্রাণীরা পার হবে, যার ফলে এই সড়কে যে দুর্ঘটনাগুলো ঘটে বন্য প্রাণী এবং গাড়ি ঘোড়ার সঙ্গে, সেগুলো আর ঘটবে না। এই উদ্দেশ্যে এই ওভারওয়ে ওয়াইল্ড লাইফ করিডোরটা তৈরি করা হয়েছে। এটা কোথায়? দিল্লি এবং মুম্বাই এক্সপ্রেসওয়ে তৈরি করা। এবার দেখো, এই করিডোর দু রকম হয়, একটা আন্ডারওয়ে হয়, একটা ওভারওয়ে। ওভারওয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে রাস্তার ওপর থেকে একটা করিডোর তৈরি করা হবে, সেটা হচ্ছে ওভারওয়ে। আর আন্ডারওয়েটা রাস্তার নিচের থেকে একটা ব্যবস্থা করা হবে, সেটা হচ্ছে আন্ডারওয়ে। তো এটা বোঝানোর কিছু নেই, তোমরা অবশ্যই বুঝবে। তো এই সম্পর্কে একটু দেখি। বলছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া NHAI দ্বারা এটি বানানো হয়েছে, এই আন্ডারপাস বা ওভারপাস করিডোরটা। বলছে দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে মোট 5টি ওভারপাস এবং একটি আন্ডারপাস করিডোর বানানো হয়েছে। মোট 12 কিলোমিটার করিডোর রয়েছে এই হাইওয়ে জুড়ে। পুরো করিডোর রণথম্বর টাইগার রিজার্ভ, রাজস্থানের একটা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য টাইগার রিজার্ভ, রণথম্বর টাইগার রিজার্ভ, এখানে এর মধ্যে বানানো হয়েছে। রণথম্বর ন্যাশনাল পার্ক রাজস্থানে অবস্থিত। 1974 সালে টাইগার রিজার্ভ ঘোষিত হয় এবং 1980 সালে এটি ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষিত হয়। এবার দেখো, দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে সম্পর্কে আমরা একটু দেখি। বলছে 1350 কিলোমিটার লম্বা এই এক্সপ্রেসওয়েটা দিল্লি থেকে মুম্বাই পর্যন্ত যাবে। দিল্লি, হরিয়ানা, রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট হয়ে মধ্যপ্রদেশ, গুজরাট হয়ে মহারাষ্ট্রে পর্যন্ত পৌঁছবে। 2019 সালের কাজ শুরু হয়েছে এবং 2027, এটা 17 না, এটা 27 সালে আনুমানিক এর উদ্বোধন হবে। এর প্রায় 80% কাজ কমপ্লিট হয়ে গেছে, কিছুটা বাকি আছে, সেটা আশা করি 2027 সালের মধ্যে হয়ে যাবে। তো চলো, এই ছিল আজকে এটা। পরের প্রশ্নটা আমরা একটু দেখে নিই। ন্যাশনাল ডক্টরস ডে 1 জুলাই পালন করা হয়। কার স্মৃতিতে এটি পালন করা হয়? বলছে ডক্টর বিধানচন্দ্র রায়ের স্মৃতিতে। বিধানচন্দ্র রায় সম্পর্কে এবং ডক্টর ডে সম্পর্কে আমরা একটু জেনে নিই। বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর ডক্টর ডে পালন করা হয়। 1991 সালে 1 জুলাই এটি প্রথম পালন করা হয়েছিল এবং সেখান থেকে প্রতি বছরই পালন করা হয়ে থাকে। 2025 সালে এর থিম কি? বিহাইন্ড দ্য মাস্ক, হু হিলস দ্য হিলার। এটা হচ্ছে এবছরের থিম। বিধানচন্দ্র রায় সম্পর্কে একটু যদি বলি, ইনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন 1950 থেকে 1962 পর্যন্ত। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠায় এনার ভূমিকা অসীম। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কয়েকজন ডাক্তার মিলে প্রতিষ্ঠা করেছিলেন, তার মধ্যে বিধানচন্দ্র রায় একজন, নীলরতন সরকার এনারা আছেন। 1961 সালে এনাকে ভারতরত্ন দেয় ভারত সরকার এবং 1962 সালে মানে বিধানচন্দ্র রায় ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া শুরু করে কেন্দ্রীয় সরকার। ঠিক আছে, যারা মেডিকেল সেক্টরে ভালো কাজ করে তাদের এই অ্যাওয়ার্ডটা দেওয়া শুরু হয়। দেখো, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সম্পর্কে দেখি। এটা 1928 সালে প্রতিষ্ঠিত হয়। এই সদর দপ্তর দিল্লিতে। ডক্টর RV অশোকন বর্তমান প্রেসিডেন্ট আছে। এই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রথম নাম ছিল, যখন প্রাতিষ্ঠানিক নাম, অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন ছিল, পরে এটাকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন করা হয়। পরের প্রশ্ন বলছে, উজ চেস কাপ জিতে ভারতের সর্বোচ্চ র্যাঙ্কের এটা হবে দাবা প্লেয়ার কে হলেন? ওকে, সর্বোচ্চ র্যাঙ্কধারী দাবা প্লেয়ার এটা হচ্ছে প্রজ্ঞানন্দ। দেখো, আমরা দেখি 21শে জুন 2025 সালে উজবেকিস্তানের তাসখান্দে উজ কাপ শুরু হয় এবং উজবেকিস্তানের
নদীর বেগ আব্দুল সাত্তরাভকে হারিয়ে আর প্রজ্ঞানন্দ এর ফাইনালটা জেতে, এবং এই জেতার সঙ্গে সঙ্গে এর ফিডা, আমরা জানি যে যারা দাবা খেলে তাদেরকে একটা র্যাঙ্ক দেওয়া হয়, ফিডা র্যাঙ্ক। সেই ফিডা র্যাঙ্ক রেটিংটা দেওয়া হয়, সেই রেটিং এর পয়েন্ট হচ্ছে 2778.3। এই পয়েন্টের জন্য বর্তমানে ভারতের প্রথম র্যাঙ্কে চলে যান পয়েন্টের দিক থেকে, এবং বিশ্বের চতুর্থ প্লেয়ার হয়ে দাঁড়ান হচ্ছে আর প্রজ্ঞানন্দ। এর আগে অর্জুন এরিগাসি, যখন কিছুদিন আমরা আগে পড়েছি নরওয়ে চেসে অর্জুন এরিগাসির রেটিং খুব ভালো ফল করার জন্য রেটিং হয়েছিল 2782, এবং সে প্রথম ছিল। কিন্তু এই পুস কাপে তার পারফরমেন্স খারাপ হয়ে যায়, এখন তার পয়েন্ট হয়েছে 2775, এবং আর প্রজ্ঞানন্দের পয়েন্ট হয়েছে 2778.3, যার জন্য সে হয়ে গেছে প্রথম, এবং ডি গুকেশের পয়েন্ট হচ্ছে 76। তো তারপরে দেখো উস চেস কাপ সম্পর্কে, এটা উজবেকিস্তানে তাসখান্দে শুরু হয়েছে বা অনুষ্ঠিত হয়েছে। 2024 সালে শুরু হয়, প্রথমবার 2024 সালে নডিরবেক আব্দুল সাত্তারাভু জেতেন, এবং এবছর 2025-এ আর প্রজ্ঞানন্দ এই কাপটি জিতে চ্যাম্পিয়ন হন। পরের প্রশ্ন, পরে আর প্রজ্ঞানন্দ সম্পর্কে একটু দেখি। এটি চেন্নাইয়ের বাসিন্দা, তামিলনাড়ু। টাটা স্টিল চেস টুর্নামেন্ট জেতা দ্বিতীয় ভারতীয়। বিশ্বনাথ আনন্দের পরে ইনি জিতছেন টাটা স্টিল চেস চ্যাম্পিয়নশিপ। 2022 সালে এশিয়ান গেমসে সিলভার মেডেল জিতেছিলেন, এবং 2022 সালে অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। পরের প্রশ্ন দেখি, পদ্মশ্রী প্রাপ্ত সূর্যমুখী দেবী প্রয়াত হলেন বা হয়েছেন, তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? ইনি হচ্ছে শাস্ত্রীয় নৃত্য। দেখো আমাদের ভারতবর্ষে যে 8টি শাস্ত্রীয় নৃত্য আছে, তার মধ্যে একটি হচ্ছে মণিপুরী শাস্ত্রীয় নৃত্য, সেটার সঙ্গে ইনি যুক্ত ছিলেন। দেখো মণিপুরি ক্লাসিক্যাল ডান্স এর একজন বিশিষ্ট নাম সূর্যমুখী দেবী, 85 বছর বয়সে প্রয়াত হলেন। 2025 সালে ইনি পদ্মশ্রী পেয়েছেন। যেহেতু এবছরই পদ্মশ্রী পেয়েছেন আর এবছরই তার নিধন হয়েছে, তিনি প্রয়াত হয়েছেন, ওই জন্য এটা ইম্পর্টেন্ট হয়ে যায়, ঠিক আছে? এই জন্য এটা ঠিকঠাক করে দেখে রাখবেন। ভগবান কৃষ্ণ এবং রাধারানীর লীলা এই ড্যান্সে উপস্থাপন করা হয়। এগুলোও কিন্তু পরীক্ষায় আসে যে মণিপুর ডান্সের প্রধান প্রতিপাদ্য বিষয় কি, প্রধান বিষয়টা কি, সেটা হচ্ছে ভগবান কৃষ্ণ এবং রাধারানীর যে প্রেম লীলা আছে সেটা উপস্থাপন করা হয় এই মণিপুরি ড্যান্সের মাধ্যমে। পরের প্রশ্ন দেখো, বলছে আদি কর্মযোগী প্রকল্প কোন মন্ত্রণালয় দ্বারা শুরু হয়েছে? এটা শুরু হয়েছে হচ্ছে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। দেখো ট্রাইবাল অ্যাফেয়ার্স দিয়ে শুরু হয়েছে, মানে ট্রাইবাল বা জনজাতির উদ্দেশ্যেই কিছু একটা হবে, তো সেটাই হয়েছে। এটা দেখো বলছে ভারতবর্ষে জনজাতিদের জন্য প্রচুর পরিমাণে স্কিম আছে, সামাজিক প্রকল্প আছে, সেই সমস্ত সামাজিক প্রকল্পগুলো জনজাতিদের মধ্যে পৌঁছায় না, কারণ জনজাতিদের মধ্যে সেরকম সাক্ষরতা নেই, তারা সেইভাবে সমাজের সঙ্গে স্বাক্ষর বা সেইভাবে নিজেদেরকে মানিয়ে নিতে এখনো পারেনি, এবং তার জন্য সরকার তাদেরকে উপরে তুলে আনার জন্য বিভিন্ন সামাজিক প্রকল্প চালু করেছে। কিন্তু তারা যেহেতু একটু নিরক্ষর বা শিক্ষার অভাব আছে তাদের মধ্যে, কম শিক্ষিত, তাই তারা সেসব সামাজিক প্রকল্পের লাভ গ্রহণ করতে পারে না, এবং সরকারি কর্মচারী যারা আছেন তাদেরও অনেকেরই সেই মানসিকতা নেই যে তাদের কাছে সুষ্ঠুভাবে সেই প্রকল্পগুলির সুবিধা পৌঁছে দেবে। যার জন্য কেন্দ্রীয় সরকার এই ইনিশিয়েটিভটি গ্রহণ করেছে, যার মাধ্যমে এই আদি কর্মযোগী প্রকল্পের মাধ্যমে সেই জনজাতির মধ্যে সামাজিক প্রকল্পগুলির সুবিধা পাঠানো হবে। দেখো 180টি স্টেট লেভেল ট্রেনার্স, 3000টি ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার্স এবং 15,000 ব্লক লেভেল ট্রেনার্স এর মাধ্যমে এটি করা হবে। পরের প্রশ্ন দেখো, এটা জিও এল না, জিও আই হবে, জিও আই স্টেট। জিও আই স্টেট মোবাইল অ্যাপ্লিকেশন কোন সংস্থা দ্বারা চালু করা হয়েছে? এটা হয়েছে হচ্ছে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিসের মাধ্যমে। দেখো ন্যাশনাল সার্ভে অফিসের মধ্যে জিআইও স্টেট অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়। জিআইও স্টেট মানে কি? দেখো বিভিন্ন দপ্তরে, বিভিন্ন সরকারি দপ্তরের নিজস্ব কিছু প্রজেক্ট আছে এবং তাদের কিছু পরিসংখ্যান আছে। সেটা হতে পারে আমাদের সেন্সাস ডিপার্টমেন্টের, সেটা হতে পারে বিভিন্ন রোড হাইওয়ে ডিপার্টমেন্ট, যে কোনো ডিপার্টমেন্ট, পিডব্লিউডি, যে কোনো ডিপার্টমেন্টের নিজস্ব ওয়েবসাইট আছে এবং সেখানে তাদের সমস্ত পরিসংখ্যান থাকে। কিন্তু সেই পরিসংখ্যানগুলো সমস্ত জায়গা থেকে
দেখা, বোঝা এবং জানাটা সবার পক্ষে সহজতর হয়ে ওঠে না। তো এই গোআইও স্টেট অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেই সমস্ত দপ্তরের সেই বিভিন্ন স্ট্যাটিস্টিক, বিভিন্ন পরিসংখ্যানগুলো, খতিয়ানগুলো এখানে থাকবে এবং এখান থেকে সহজেই মানুষ সেটা অ্যাক্সেস করতে পারবে, সেটা ডাউনলোড করতে পারবে, সেটা জানতে পারবে, দেখতে পারবে। তো এই জন্য এই ওয়েবসাইটটা বা অ্যাপ্লিকেশনটা লঞ্চ করেছে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। বলে FIH ওমেন্স প্রো লিগ পয়েন্ট টেবিলে প্রথম কোন দেশ আছেন? সরি, আছেন হয় না, দেশ আছে। এটা হচ্ছে নেদারল্যান্ড আছে ফার্স্ট প্লেস। এটা FIH মানে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল হকি, একটা হকি টুর্নামেন্ট লিগ, ওমেন্স লিগ। এটা প্রথমে আছে নেদারল্যান্ড টিম এবং শেষ, দুঃখের বিষয়, শেষ আছে 9th পজিশনে আছে ইন্ডিয়া, শেষ পজিশন, লাস্ট পজিশন। যাক, এটা আমাদের দুর্ভাগ্য। তো তারপরে দেখো একটুখানি, বলে FIH ওমেন্স প্রো লিগ 2024-25 শুরু হয়েছে, 30শে নভেম্বর 2024 সালে শুরু হয়েছে। ঠিক আছে, এবং শেষ হলো 29শে জুন 2025 বার্লিনে। বিভিন্ন দেশে বিভিন্ন সময় হয়েছে, কিন্তু 30শে নভেম্বর 2024 থেকে শুরু হয়েছে আর এই শেষ হলো। পয়েন্ট টেবিলে লাস্ট পজিশনে আছে ইন্ডিয়া। পয়েন্ট টেবিলের প্রথমে যে দল রয়েছে সেই দল ডাইরেক্ট ওয়ার্ল্ড কাপ, যে হকি ওয়ার্ল্ড কাপ হবে সেখানে ডাইরেক্ট কোয়ালিফাই করবে, এবং লাস্ট যে দল আছে সেই দল FIH ওমেন প্রো লিগে অংশ নিতে পারবে না। তারা FIH ন্যাশনাল লিগ খেলবে, এবং এই ন্যাশনাল লিগে আবার যারা ফার্স্ট হবে তারা FIH ওমেন প্রো লিগের যে লাস্ট ক্যান্ডিডেট তাকে রিপ্লেস করবে। তো ভারতবর্ষ এবার লাস্ট হয়েছে, ইন্ডিয়া লাস্ট হয়েছে, তো ইন্ডিয়াকে কোনো একটা দেশ এই ন্যাশনাল লিগে যারা ফার্স্ট হবে তারা রিপ্লেস করে দেবে। তো এইটা হচ্ছে এর বিষয়। তো পরের প্রশ্ন দেখো, সরি আর নেই। তো আজকে 10টা প্রশ্ন হয়ে গেল, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা সমস্ত পয়েন্টগুলো বোঝার চেষ্টা করবে, বুঝবে। একবার না বুঝে দুবার ভিডিওটা চালিয়ে দেখবে আর নোট করে রাখবে খাতায়। থ্যাংক ইউ, সঙ্গে থাকো। পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। থ্যাংক ইউ।